সাম্প্রতিক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা সহ উদ্ভূত বিভিন্ন সামাজিক প্রশাসনিক সমস্যা নিয়ে পর্যালোচনা ও পরামর্শমূলক সাংবাদিক বৈঠক করল বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ। বুধবার বারুইপুর অনিমা ভবনে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে, এছাড়াও বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক ড জাহান আলী পুরকাইতের সুমস্তিষ্কে পরিচালনায় এবং সংগঠনের কার্যকরী সভাপতি শিক্ষক আব্দুর রৌফের সঞ্চালনায় এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত এ দিনের সভায় এসআইআর নিয়ে এবং এর ক্ষতিকর দিক নিয়ে বক্তব্য রাখেন প্রাক্তন ডিআই নজরুল হক সিপাই, আইনজীবী হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন কাশেমি, ডাক্তার সাবিনা ইয়াসমিন, আইনুল বারী শেখ, রাজীব হাসান, চঞ্চল মাইতি, ফাদার শ্যামল ঘরুই। এছাড়াও মতামত প্রদান করেন সমাজকর্মী অধ্যাপিকা সালেহা বেগম, সৈয়দা মুর্শিদা বেগম, বিলকিস বেগম, প্রভাতী মণ্ডল, মাওলানা নুরুল ইসলাম, স্বপন গোমস প্রমুখ। আমাদের যে জীবিকা অর্জনের যে পথ সেইটাকে খুলে দেওয়া। তৃতীয় হচ্ছে শিক্ষা। চতুর্থ যেটা মেইন যেটা প্রবলেম আমাদের এখানে সেটা হচ্ছে চিকিৎসা। এবং পঞ্চম যেটা আমি মনে করি নিরাপত্তা। ধর্ম, স্থান, কাল, পাত্র নির্বিশেষে সবাইকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়াটা অনেক বেশি জরুরি। এসআইআর ইজ আ সেকেন্ডারি ফ্যাক্টর ফর আস। কেন আমরা সবাই মানুষ, আমাদের খাদ্য, আশ্রয়, নিরাপত্তা এবং আমাদেরকে জীবিকা অর্জনের জন্য মিনিমাম যতটুকু রিকোয়ারমেন্ট সেটা আমাদেরকে প্রথম প্রোভাইড করা হতো। তারপরে জনসংখ্যায় কে বাদ যাবে, কে বাদ না যাবে, কে কোন ইয়েতে আসছে বা কে কোন ইয়েতে যাবে সেটা পরের ব্যাপার, সেটা গৌরব। কিন্তু আমরা বাংলা ভাষী, আমরা বাংলা মানুষ, আমাদের বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা। সেইটাকে প্রথম আমাদের স্থান দেওয়া উচিত। তারপরে আসছে আমরা মানুষ হিসাবে কি কি আমরা সুবিধা অসুবিধা কিভাবে আমরা মুখোমুখি হচ্ছি সেগুলোকে দেখা। আজকে কোটি কোটি মানুষ এসআইআর এর জন্য প্রবলেম ফেস করছে। আমি নিজে ব্যক্তিগতভাবে যখন কোর্টে যাই তখন আমি দেখি বিভিন্ন কোর্টে মানুষ 3:30 থেকে ভোর রাত থেকে কোর্টের সামনে দাঁড়িয়ে আছে, ইট বিছিয়ে নয়তো কেরোসিন টিন বিছিয়ে তারা দাঁড়িয়ে আছে। তাদের খাওয়া নেই, তাদেরকে জিজ্ঞেস করার মতো কোনো মানুষ নেই যে তারা কি খাচ্ছে বা কি খেয়ে এসছে বা কিভাবে এসেছে এবং তারা যে কখন ফিরবে তারা নিজেরাও জানে না। বিচার ব্যবস্থা যেখানে এতটা সঙ্গীন অবস্থা সেখানে এসআইআর করাটা আমার মনে হয় না আজকের দিনে এখনকার সময় এসআইআরটা গৌণ। প্রথম হচ্ছে মানুষ, তারপর হচ্ছে তার সামাজিক যে সিকিউরিটি, তার যে বিচার ব্যবস্থা, তার যে খাওয়া, তার যে আইনগত সহায়তা, তার আহার, তার জীবিকা, সেগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। তারপরে এসআইআর, ভোট, এগুলো তো অনেক বড় ব্যাপার। মানুষ আগে না বাঁচলে ভোট কখনো আসবে না। মানুষও যদি না থাকে তাহলে ভোট কোত্থেকে আসবে? খ্রিস্টান ওরিয়েন্টেড এরিয়া, কিন্তু সেখানে প্রত্যেকটা স্কুলকে বন্ধ করে দিয়েছে। কেন না? শুধু মানি লন্ডারিং কেস দিয়ে। বাইরে থেকে টাকা আসছে, কেন আসবে? এই টাকাটা কোথা থেকে আসছে? এটা কোনো সন্ত্রাসবাদী নিয়ে কিনা? এইভাবে লেম এক্সকিউজ দিয়ে সেখানকার স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে। সেখানকার চার্চের যে সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি সেগুলোকে বন্ধ করে দিয়েছে। কনভেন্টগুলো আছে, মিশনারি যে চার্চগুলো আছে সেগুলোর উপরে কেস দেওয়া হচ্ছে। কিসের? না মানি লন্ডারিং। বাইরে থেকে পয়সা কোথেকে আসছে সেটা জবাব দিতে হবে সরকারকে। তাহলে আমি এখন প্রশ্ন তুলছি, যখন ইন্ডিয়ান মন্দিরগুলো যখন তৈরি হয় বিভিন্নভাবে, সে অক্ষরধাম হোক, সে যে কোনো কিছু হোক, সেখানে তো প্রশ্ন আসে না যে মানিটা কোথায়। এই এসআইআর করাটা কতটা প্রয়োজন ছিল আমরা তো এর আগে দেখেছি।
যে প্রত্যেক ভোটের আগে আমাদের ভোটারদের লিস্ট সংশোধন করা হয়, সেখানে সংযোজন করা হয়, সেখানে বিয়োজন করা হয়। এটা একটা স্বাভাবিক পদ্ধতি। এটা নিয়ে কোনো উত্তেজনা, এটা নিয়ে কোনো আলাদা উন্মাদনা বা বিপদের আশঙ্কা এর আগে কোনোদিন আমাদের আসেনি। তাহলে এই এসআইআরটা, এই কর্মকাণ্ডে, এই ভোটের আগে, এই বিধানসভা ভোটের আগে এই কর্মকাণ্ডটা এতটা সাধারণ মানুষকে গ্রাস করেছে কেন? কেনই বা এভাবে এসআইআর করার দরকার হলো? এবং কেনই বা সংবিধানের, আমরা দেখতে পাচ্ছি সংবিধানের নির্দেশিকা অনেক ক্ষেত্রে লঙ্ঘন করে এই এসআইআর পর্ব বা ভোট কার্যকলাপ চলছে বলে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, সামাজিক নেতৃবৃন্দ তাদের থেকে আমরা কিন্তু পাচ্ছি যে এভাবে সংবিধানকে অমান্য করে ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা বা একটা স্বশাসিত সংস্থা, তারা তো সংবিধানের অধীন, তারা তো একেবারে সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, তারা রাষ্ট্রের থেকে, সংবিধানের থেকে বড় নয়। তাহলে তারা কিভাবে এভাবে কার্যকলাপগুলো পরিচালিত করতে পারে? তাদের এই কার্যকলাপের পিছনে কি আলাদা স্পেশাল কোনো ভাবনা বা মতলব বা অভিসন্ধি আছে কি? সেটা আমাদেরকে একটু দেখতে হবে। বা এই কর্মকাণ্ডের পদ্ধতি, এই কর্মসূচির যে নিয়ম, যেভাবে হওয়া উচিত সেটা কি সেভাবে হচ্ছে না? সত্যি কি কোনো প্রতিশোধমূলক বা কোনো স্পেশাল কোনো এজেন্ডা যে অমুক জনকে বাদ দিতে হবে, অমুক জনকে ঢোকাতে হবে, অমুক ভাবনা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর আগে, ভোটার লিস্ট সংশোধনের আগে বহু সরকার পক্ষের মানুষ বলেই দিচ্ছে কতজন বাদ যাবে। এটা কিভাবে সম্ভব হয়? 1,20 লক্ষ লোক বাদ যাবে, 1 কোটি লোক বাদ যাবে। তাহলে কি আগেই বাদ দিয়ে দেওয়া হয়েছে? এটা কি কম্পিউটার সেটিং এর ব্যাপার? যে আগে আমরা যে বাংলায় বসবাস করি সেই বাংলার ভাষাটাকে মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাটাকে বাঁচাতে হবে, আমাদেরকে বাঁচার জায়গা করতে হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নারী, কথাটা আমরা মাঝে মাঝে ভুলে যাচ্ছি। শুরু হয়েছে এছাড়া মানুষকে বিভিন্নভাবে বিপন্ন করছে, বিপদগ্রস্ত করছে, কেউ আত্মহত্যা করছে, কেউ আত্মহত্যার জন্য আবেদন করছে। জীবিকা চাই, আগে বাঁচার অধিকার চাই। তিনি বললেন, খুব সুন্দর করেছে। এখন আমাদেরকে নাজি দেওয়া হচ্ছে, হিন্দু মুসলিম জাত বিভাজন। এই সময় একটা সময় এটা করা হয়েছে বঙ্গভঙ্গ মাধ্যম দিয়ে 1905 সালে আমাদের এই বাংলাকে, শান্তি বাংলাকে অশান্ত রূপে পরিগণিত করা হয়েছিল। গোটা দেশ তখন একটা মারাত্মক ধর্মীয় বিভাজন সৃষ্টি হয়েছিল সেই সময়। সেই বিভীষিকা বিষ আবার ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই ব্যাপারে আমাদের প্রতিটি মানুষকে সজাগ হতে হবে, প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। কিভাবে এই ধর্মীয় মেরুকরণ থেকে আমাদেরকে বেরোনো যায় সেদিকে আমাদেরকে আরো বেশি বেশি চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য আমি এই বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের এই চিন্তা ভাবনা, একে আমি সাধুবাদ। সংখ্যালঘু পরিষদ এই সুযোগ আমাদেরকে দিয়েছে এবং আমরা যেন একসঙ্গে মিলেমিশে এই কাজে এগিয়ে যেতে পারি। বিশেষ করে যে দায়িত্ব আমাদের প্রত্যেক নাগরিকের আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা জাগ্রত হই এবং আমরা একে অপরের সঙ্গে তাদের কাজগুলি, তাদের কাজটা একসঙ্গে মিলেমিশে এর বিরুদ্ধে যেন আমরা দাঁড়াতে পারি। এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন, বিশেষ করে এই পরিস্থিতির মধ্যে। কিন্তু আর সময় কম, যার জন্য আর বসে থেকে লাভ নেই, আমাদের এগিয়ে যেতে হবে। যতদূর সম্ভব আমরা এর উপযুক্ত পরিণাম যেন আমাদের ভালোর জন্য, সেটা যেন আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকে এই যে আমাদেরকে সে সুযোগ দেওয়া হয়েছে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ থেকে, আমার মনে হয়েছে
যেসব বিলার ছিল তাদের আরো ট্রেনিং নেওয়া দরকার ছিল, আরো তাদেরকে সময় দেওয়া দরকার ছিল। কেন বেশিরভাগরা বলছে ভুল করেছে যারা বিলার ছিল। প্রথমে বলল 2002 সালে যদি তার পিতা মাতার নাম থাকে তাদের আর লাইন দিতে হবে না, কিছু করতে হবে না। কিন্তু আমার বাবা এবং আমার মায়ের এবং আমার ঠাকুমার সকলার 2002 সালে নাম আছে, তার সত্ত্বেও আমাদেরকে ডেকেছে গেছে এবং বিশেষ করে দেখেছি সেখানকার কত মানুষ তারা অসহায়ের মতো তারা রাস্তায় পড়ে রয়েছে। আর এটাকে প্রায় দেখছি শুধু এশিয়ার করে নয়, এটা একটা ছোট অ্যাকচুয়ালি আমরা যেন কোনো কথা না বলতে পারি। এখন বর্তমানে যা চলছে, যা জিনিসপত্র দাম করছে, চাকরি নেই, এইগুলো যেন না কথা বলতে পারি, তার জন্য একটার পরে একটা কোনো না কিছু আমাদের উপরে চাকরি দেওয়া হচ্ছে এবং তার উপরে যেন আমরা সেই দিকে মনোযোগ দিই আর অন্যগুলো যেন ভুলে যায়। বিশেষ করে আমরা দেখেছি যে ধর্মীয় যে বিষয়গুলো বলছে, আজকে সব থেকে বড় অভাব জিনিস যাচ্ছে, যত নেতাতে দেখছি আমরা তারা সকলে মন্দির মসজিদ গির্জা তারাই পরিচালনা করছে, আর যারা ধর্মগুরুরা তারা আমাদের কাছে রাজনীতি করছে, পুরো উল্টে গেছে। যার কারণে কিন্তু এখন এতটা সমস্যা। মুসলিম ভাইদের শুধু নয়, তাদের তো একটা পর একটা কিছু নিয়ে আসছে, আমাদের উপরেও অনেক অত্যাচার। আজকে যদি দেখি দেশ একটা পর একটা ধাপ করার চেষ্টা করছে। আজকে যে মণিপুরকে আমরা চিনি, নাগাল্যান্ডকে চিনি, যে সেভেন সিস্টারকে চিনি, আজকে তারাও দাবি করছে যে আমাদের দেশ থেকে আলাদা করে দিই, আমরা নতুন আমার দেশ তৈরি করবো। কেন? আমরা চাইছি যে আমরা ভারতবর্ষে থাকতে চাই, কিন্তু এমন একটা জায়গা তারা তৈরি করছে যেন তারা আমাদেরকে বিকশিত করছে। তারা আমাদেরকে মনে করা যায় যে আমরা ইন্ডিয়ার বা আমরা ভারতবর্ষের নাগরিক। আমাদের কথা হচ্ছে যে যে নাগরিক ভোট নিয়ে তোমরা আজকে মন্ত্রী হয়েছো, আজকে তোমরা সিট পেয়েছো, আজকে সেই নাগরিককে তুমি বলছো কিনা যে তুমি এই দেশের নাগরিক নয়। তাদের অ্যাকচুয়ালি যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, সমস্ত কিছু অধিকার আস্তে আস্তে কেড়ে নেওয়ার পরে এখন যে গণতন্ত্রের যে বিষয় সেটা মানুষের কাছ থেকে তারা শেষ করে দিতে চাইছে। এই আলোচনার ক্ষেত্রে একটা কথা বলবো। প্রথম যে আলোচনা শুরু হয়েছিল এসআইআর হওয়া দরকার, কিছু সংযোজন কিছু বিয়োজনের জন্য এসআইআরের দরকার। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে যে এসআইআরটা হচ্ছে, আপনি ভারতবর্ষে এই মুহূর্তে 11 থেকে 13টা রাজ্যে এসআইআর হচ্ছে বা কিছু রাজ্য হয়েও গেছে। আপনি দেখবেন সেখানে একটা শব্দ নেই লজিক্যাল ডিসক্রিপেন্সি। এটা আপনি তামিলনাড়ুতে নেই, কর্ণাটকে নেই, কেরালায় নেই, অন্ধ্রে নেই, বিহারে নেই, উত্তরপ্রদেশে নেই, হরিয়ানায় নেই। যে সমস্ত রাজ্যে এসআইআর হয়ে গেছে এই শব্দটা নেই। আপনারা বলতে পারবেন লজিক্যাল ডিসক্রিপেন্সির বাংলা শব্দটা? সময়ে ওটা নিয়ে আলোচনা করা যাবে। বিশ্বকে রাজনীতির বিষয়ে যেটা এই মুহূর্তে আসুন, যেটা যে আরএসএস বিজেপিকে ঠেকাতে গেলে ওই দাদা যেটা বললেন যে অন্তত পক্ষে আমরা দেখব যে আরএসএস এর বিজেপি বিরুদ্ধে যারা আছে, যে যেখানে শক্তিশালী দিয়ে হাতটা শক্ত করে ওকে ঠেকানোটা খুব জরুরি। এর বাইরে কোনো থিওরি নেই। আপনি বাম আইএসএল বলতে গেলে বলবো ওদের দালাল, ঠিক কথা কিন্তু বলেছেন। আবার তৃণমূলের কথা বলতে গেলে বলে তৃণমূলের দালাল। আমরা কারোর দালালি করতে যাই না। আর আমাদের দলিতদের নিয়ে এই দলিত যে লোকগুলি আমাদেরকে নিয়ে এরা ফুটবল খেলে, দেখবেন না ফুটবল খেলে। আর আমরা ফুটবল খেলতেও লাঠি খেতেও যেন খুব ভালোবাসি। আর এটা ফলো করলে আমরা যে সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত হচ্ছি সেটা থেকে বাদ আসবো। প্রথমে এসআইআর নিয়ে যে সমস্যা, এখন সাধারণ মানুষ প্রতিনিয়ত যে যুদ্ধ করছে, একজন 60 বছর বয়সী মা তার নাম বাদ গেছে, সে যেতে গিয়ে স্টেশনের লাইনে পড়ে গিয়ে তার হাতটা খুলে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক, অন্যায়। তো এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সবার আগে আমাদের শিক্ষাটা আগে থাকা দরকার। তার কারণ থাকলে আমরা প্রশ্ন
সেকুলার পলিটিক্যাল পার্টিকে আপনারা ভোট দিন, যাতে আরএসএস পরিচালিত বিজেপি পার্টি হেরে যায় এবং তারা যেন পরাজিত হয়, বাংলায় যেন তারা পা না রাখতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে বিজেপি উত্তরপ্রদেশ থেকে শুরু আসেনি, এই সংগঠনের একজন কর্মী। সমাধান হচ্ছে 2025 সালের যে ভোট, সেই লিস্ট অনুযায়ী ভোট করতে হবে। পিপুলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 100 দ্বারা তার বলা হয়েছে যে আমাদের এইখানটায় যদি কোনো ভোট প্রার্থী হয়, তার যদি গন্ডগোল থাকে এবং সেই গন্ডগোল মিটিয়ে তারপর তাকে সুযোগ করে দিতে হবে। সেই জন্য কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্ট কিছু ডাইরেকশন দিয়ে তারা করেছে। আর 213(3) ধারায় যে কথাটা বলা হয়েছে যে আমাদের এইখানটায় সমস্ত বৈধ ভোটারদের তালিকা চূড়ান্ত প্রকাশ করতে হবে। সংবিধানকে ভায়োলেট করে গণেশ কুমার কেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে বলে ঘোষণা করলেন? এটা অসাংবিধানিক এবং সেই জন্য এটাকে বাতিল করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, আপনারা মানুষের অধিকার সেটাকে রক্ষা করুন। ভারতবর্ষের সংবিধান নিয়ে আমরা চলি। ভারতবর্ষের সংবিধানে বলা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। তারপর বলা আছে টু সিকিউর টু অল ইটস সিটিজেন ইকুয়ালিটি, জাস্টিস, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এটসেট্রা।